সংকটে পূর্বাঞ্চল রেলওয়ে ১১৬টির বিপরীতে মিলছে মাত্র ৭২টি। বেশিরভাগই জরাজীর্ণ, ত্রুটিপূর্ণ। গুরুত্বপূর্ণ রুটে শিডিউল বিপর্যয়ে অন্তহীন দুর্ভোগ। দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না পেনশন। ঝুলে আছে প্রায় ৮০,০০০ আবেদন। নিষ্পত্তিতে দরকার ৮,০০০ কোটি টাকা। বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বপ্ন বাঁচাতে ব্যাটারদের উপর আস্থা রাখছেন টাইগার কোচ। টানা জয়ে উজ্জীবিত কিউইরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে রোববার রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। ছিনিয়ে নেয় তার সঙ্গে থাকা ব্যাগ। একই সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে মোহাম্মদপুর টাউন হল এলাকায়। উপদেষ্টার কাছে সেনাবাহিনীকে মোবিলাইজ করার থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এমন পরিস্থিতিতে গভীর রাতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তো আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ঘুরেও অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। অর্থের অভাবে আটকে থাকছে জরুরি চিকিৎসার মতো বিষয়। টাকার মুখ দেখার আগেই অনেকে পরপারি পাড়ি জমাতে হচ্ছে। অবসর সুবিধা বোর্ড কর্তৃপক্ষ বলছে, অর্থের সংস্থান না থাকায় ঝুলে আছে প্রায় ৮০,০০০ আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন ৮,০০০ কোটি টাকা। শিক্ষা উপদেষ্টা বলছেন, আপাতত বন্ড ইস্যু করে অর্থ ছাড়ির চেষ্টা চলছে। সালাউদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাকির আহমেদ। মুন্সিগঞ্জের রামপাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী আলাউদ্দিন। বয়সের ভারে নুজো এই শিক্ষক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। শিক্ষক জীবনের শেষ সম্বল অবসরের টাকা দিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু 4 বছর ধরে অবসর বোর্ডে ধর্ণা দেওয়ার পরও হদিস নেই সেই অর্থের। চাকরি শেষ হয়ে গেছে 2020 সালে। আগামী মাসে আমার অপারেশন হবে। দিনের পর দিন আসছি, এসলে বলি তারা যে টাকা নেই, পরে আসেন। শুধু আলাউদ্দিন নন, শিক্ষকতা শেষ করে বছরের পর বছর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে বারবার রাজধানীর ব্যানবেজ ভবনে এসেও কোনো সমাধান না হওয়ায় হতাশ মানুষ গড়ার এসব কারিগর। 5 বছর হয়ে গেছে, এখনো অবসর ভাতা পাইছি না। 28-এর কথা বললো যে 28 সালের আগে হবে না। পারতেছে এখানে চলে যেতে, না পারতে থাকতে এখানে। অনেক শিক্ষক টাকার আশায় ঘুরে ঘুরে মারা গেছেন। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরাধিকারীরা। তারা বলে যে অডিটের কাজ চলতেছে, এই চলতেছে, এরকম করে ঘোরাচ্ছে। 5 বছর পরে টাকা আমরা কি করব? ওনার টাকাটা উনি তো আর বুক করতে পারলো না। অনুসন্ধানে জানা যায় বোর্ডে ঝুলে আছে ৩৮,০০০ আবেদন, আর কল্যাণ ট্রাস্টে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ৩৬,০০০। সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় ৮,০০০ কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে, শিক্ষকদের চাঁদা ও এফডিআর এর লভ্যাংশ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা সম্ভব নয়। আর আবেদনের 1/3 কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আলাদা বিশেষ অনুদান দেওয়ার দাবি অবসর বোর্ডের। আমি একটা আবেদন ইতিমধ্যে জমা দিয়েছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের খাত থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া যায় কিনা বা কোনো বিশেষ অনুদান হিসেবে দিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা। শিক্ষা উপদেষ্টা বলছেন, স্বল্পমেয়াদী বন্ড ইস্যু করে অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। আগামী বাজেটে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে যেসব বিড়ম্বনা রয়েছে তা দূর করতে রাষ্ট্রকে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারা এক ধরনের আনহেলদি লাইফ লিড করেন, সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন না, তারা চিকিৎসার অভাবে ভুগেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভালো শিক্ষক পাবো না। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে শঙ্কা তাদের। কৃষ্ট হবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 5 দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে আছেন সহকর্মী তানফির হাসান মেঘ, রাজশাহীতে সাইফুর রহমান রকি, সিলেটে অপু বণিক এবং বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ম্যাট শিক্ষার্থীদের যে অযৌক্তিক দাবি, সেই অযৌক্তিক দাবির বিরুদ্ধে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অর্থাৎ মিটফোর্ড যে হাসপাতাল, সেই হাসপাতালেই আজকে মূলত এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচি হচ্ছে শাটডাউন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছেন ম্যাট শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে। তারা ইতিমধ্যে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তারা ইতিমধ্যে আমরা দেখছি যে তারা প্রস্তুতি নিয়েছে এবং ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। এখানে আসার পর আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মেডিকেল ম্যাটসদের চিকিৎসক পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা অনেক কষ্ট করে তারা বলছে যে পড়াশোনা করে, কিন্তু এসএসসি পাস করে এই ম্যাটসের শিক্ষার্থীরা চিকিৎসক সেজে বসে। এইসব নৈরাজ্য তারা বন্ধ করার দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যানারে যে 5 দফা দাবির কথা বলছে তারা, এবং সেই 5 দফা দাবির কথা কিন্তু উল্লেখ করছে এবং সেই সঙ্গে কিন্তু তাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যে তারা শুরু করেছে এবং কিছুক্ষণ পরই তারা মূলত এখানে আরও বেশ শিক্ষার্থীরা জড়ো হওয়ার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে চলে যেতে চাই রাজশাহীতে। সেখানে আছেন আমার সহকর্মী রকি, সেখানকার খবর বিস্তারিত জানবো। 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক আছেন তারা এখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এই কারণে রাজশাহী মেডিকেলে আসা শত শত রোগী কিন্তু এখানে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না, যেটি পাচ্ছেন চিকিৎসা সেবা সেটি আসলে যারা রেজিস্টার্ড চিকিৎসক আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের কাছ থেকে পাচ্ছে। তবে তারা সার্বক্ষণিক আসলে যেহেতু থাকেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং এখানে আসা শত শত রোগী কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আপনারা জানেন যে এই রাজশাহী মেডিকেল কলেজের যে সব শিক্ষার্থী আছেন এবং ইন্টার্ন চিকিৎসক আছেন তারা যে 5টি দাবি জানিয়েছে, মূলত সেই 5টি দাবির মধ্যে প্রধান যে দাবিগুলো রয়েছে যে এমবিবিএস ছাড়া অন্য কেউ এই চিকিৎসক এই ডিগ্রি ব্যবহার করতে পারবেন না, পাশাপাশি 10,000 যে শূন্য পদ রয়েছে চিকিৎসকদের সেটিকে দ্রুত কিন্তু নিয়োগ দিয়ে সেটি ফুলফিল করতে হবে। পাশাপাশি এখানে নাম সর্বস্ব যে ম্যাটস আছে সেগুলোর কার্যক্রম বন্ধ করার কিন্তু দাবি তারা তুলে ধরেছেন। এই দাবি সহ মোট 5টি দাবিতে তারা আসলে অনড় রয়েছেন এবং এটি দ্বিতীয় দিনের মতো তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা সেটি পালন করছেন। ফলে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই রোগীরা দূর দূরান্ত থেকে আসা রোগীরা এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন না। আপনারা জানেন যে একটি হাসপাতালে যে প্রাণ তারাই এটা কিন্তু বলা হয় ইন্টার্ন চিকিৎসকদের। এই ইন্টার্ন চিকিৎসক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই হাসপাতালের যে প্রাণ সেটি কিন্তু থাকে না। আর আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু বিভাগীয় একটা হাসপাতাল, আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে প্রচুর পরিমাণ রোগী এখানে আসেন এবং এখানে কিন্তু মারাত্মক গুরুতর অবস্থায় রোগীরা সেখানে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হন প্রতিদিন এবং প্রতিদিনই কিন্তু শত শত রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। যে কারণে এখন এই চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে সেটি কিন্তু এক ধরনের বেকায়দার মধ্যে পড়েছেন এবং এই রোগীরা চাচ্ছেন যে দ্রুত এই সমস্যা যেন সমাধান হয় এবং এই সমাধানের পথে যাওয়ার ফলে তারা আবার চিকিৎসা সেবা যেন নতুন করে পান। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটের সহকর্মী অপু বণিকের কাছে।
দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের একদম মূল ফটকে। আপনারা জানেন যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির জের ধরেই কিন্তু রোগীরা বিভিন্ন সময় গতকাল থেকেই কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন, যেহেতু তাদের 5 দফার যে দাবিটি আছে সেই দাবিটি রয়েছে এবং এই 5 দফার দাবিটির কারণেই মূলত আসলে তারা এই কর্মবিরতি রয়েছেন, যেহেতু কোনো ধরনের সিদ্ধান্ত এখন অবধি পর্যন্ত আসেনি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু ডাক্তারদের আসলে পদবি সংক্রান্ত যে বিএমডিসি অ্যাক্ট ছিল 2010-এর ধারা 29কে চ্যালেঞ্জ করে কিন্তু তারা এই ধরনের কর্মবিরতিতে ঘোষণা দেয়। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আপডেটেড ওষুধ এবং অ্যান্টিবায়োটিক যেটি প্রেসক্রাইব করার বৈধতা চেয়েও কিন্তু আদালতে কিন্তু রিড করে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে। এবং তারা অভিযোগ তোলেন যে গত 19 তারিখে 90তম বারের মতো হাইকোর্টের রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্য খাতকে নাট্যমঞ্চের যে রঙ্গশালায় পরিণত করায় তাদের জানায় যে আসলে তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ তারা জানায়। এবং এই কারণেই মূলত আসলে সিলেট সহ সারা বাংলাদেশের মেডিকেল কলেজের সাথে একাত্মতা পোষণ করে ইন্টার্ন চিকিৎসকরা এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কর্মবিরতিতে চান। যেহেতু কর্মবিরতি চলছে, আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের রোগীদের চাপ অন্যান্য দিনের মতোই কিন্তু রয়েছে। তবুও এখন অবধি পর্যন্ত আসলে আমরা ইন্টার্ন চিকিৎসকদের আমরা তেমনটি দেখতে পাচ্ছি না। এবং যেহেতু দেখতে পাচ্ছেন, যেহেতু সিলেট এমএজি মেডিকেল কলেজের প্রচুর পরিমাণ ব্যস্ততা থাকে সকাল থেকে একদম মধ্যরাত অবধি পর্যন্ত, তো যেহেতু ইন্টার্ন চিকিৎসকদের এখন অবধি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে সিলেট এমএজি উসমানী কলেজ থেকে একদম কর্মবিরতির সর্বশেষ। এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী বগুড়া রয়েছেন, সেখানে আছেন আওয়াল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানছি তার কাছ থেকে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই তাদের সেই কর্মবিরতি শুরু হয়েছে। এই জন্য মূলত এখানে যারা সেবা নিতে আসেন কয়েক হাজার মানুষ প্রতিদিন বহির্বিভাগে এবং যে অন্তত 2 থেকে 3 হাজার মানুষ যারা আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি থাকেন, তারা মূলত নানা রকমের ভোগান্তিতে পড়ছেন। মূলত যে ইন্টার্ন চিকিৎসকরা দাবি করছেন তাদের যে 5 দফা দাবি, বিডিএস এবং এমবিবিএস ছাড়া অন্য কোনো যারা ম্যাথসের শিক্ষার্থী রয়েছেন তারা তাদের চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবেন না, এটি নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়া অন্যান্য যে দাবি রয়েছে, আগামীকাল হাইকোর্টে একটি আদেশ হওয়ার কথা রয়েছে, তার জন্য তারা কিন্তু আজকের এই কর্মবিরতি পালন করছেন। পাশাপাশি মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু তাদের যে পাঠ্য কার্যক্রম সেখান থেকে তারা বিরত আছেন, সেখানেও কিন্তু তারা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। গতকালকে কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা যৌথভাবে সিলিমপুর যেই মেডিকেল এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছিল এবং সেখান থেকে কিন্তু আজকের তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটির ঘোষণা কিন্তু তারা দিয়েছিল। তারা বলছে যদি আগামীকালের হাইকোর্টের রায়ে তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং তাদের যেই চিকিৎসা সেবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে আমরা সকাল থেকেই দেখেছি মেডিকেলে যেই সেবা প্রার্থীরা আছেন তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ছেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। টানা দরপতনের বৃত্তে বন্দী দেশের পুঁজিবাজার, ঝুঁকি কমাতে মার্জিন ঋণের সীমা বেঁধে দিতে চায় টাস্কফোর্স, লাগাম টানলে বিনিয়োগ কমে যাওয়ার শঙ্কা। ভয়াবহ ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল, কন্টেইনার এবং সার পরিবহনের জন্য 116টি ইঞ্জিন প্রয়োজন হলেও বরাদ্দ মিলছে মাত্র 72টি। এর মধ্যে অর্ধেকের বেশি ইঞ্জিন জরাজীর্ণ এবং ত্রুটিপূর্ণ। এ অবস্থায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ রুটের ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে মেরামতের জন্য ইঞ্জিনের আসা যাওয়া বলে দিচ্ছে কতটা ইঞ্জিন সংকটে ধুঁকছে পূর্বাঞ্চল। রক্ষণাবেক্ষণ কিংবা বিরতি নেওয়ার কোনো সুযোগ নেই। ত্রুটি সারিয়েই ইঞ্জিনগুলোকে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের জন্য ছুটতে হচ্ছে, অথচ যাত্রা শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত ইঞ্জিনগুলোকে বিরতিতে রাখতে হয়। লোকোমোটিভের কারণে ট্রেন শিডিউল বিপর্যয় হচ্ছে, সময় মতো ট্রেনগুলো
তার প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়তে পারতেছে না। আবার দেখা গেছে যে প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়ার পরে মাঝামাঝি যাওয়ার পরে ইঞ্জিন ট্রাবল দিয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে ইঞ্জিনের বরাদ্দ মিলছে মাত্র 70 থেকে 72টি। এছাড়া জ্বালানি তেল, কন্টেনার এবং সার পরিবহনের জন্য 14টি ইঞ্জিন দরকার হলো এই মুহূর্তে বরাদ্দ পাওয়া যাচ্ছে 5 থেকে 6টি। ফরেন মাল এগুলো সংগ্রহ করতে সময় লাগে 1 থেকে 1.5 বছর 2 বছর সময় লাগে, কিন্তু যথাযথভাবে বাজেট না পাওয়ার কারণে এই কাঙ্ক্ষিত স্পেয়ার না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইঞ্জিন সংকটের মুখে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেনগুলো জোড়াতালে দিয়ে চালানোর চেষ্টা করা হলো। ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম থেকে সিলেট এবং ময়মনসিংহ রুটের যাত্রীরা। যে ইঞ্জিনটা দিলে যে সিলেট থেকে ট্রেন কাজ করে আসছে ওই ইঞ্জিনটা আবার রিপেয়ার হওয়ার পরে মেনটেন্যান্স হওয়ার পরে আবার সিলেটের উদ্দেশ্যে যায়, এই জন্য সময় কিছুটা সময় বিলম্ব। ইঞ্জিন সংকট এতটাই প্রকট, চাহিদার অর্ধেকও পাওয়া যাচ্ছে না। আর তাই রেলওয়ের ওয়ার্কশপগুলিতে নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন মেরামত চলছে দ্রুতলয়ে। শুধুমাত্র রেলের বহর যুক্ত করতে এই পাহাড়তলি ওয়ার্কশপে একযোগে মেরামত করা হচ্ছে 31টি ইঞ্জিন। দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার কর্মকর্তা কর্মচারীরা। রেলওয়ের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘ 16 বছর পর খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সকাল 10টার কিছু সময়ের পরে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান এটি উদ্বোধন করবেন। এর পরে কিন্তু প্রথম অধিবেশনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে এখানে বক্তব্য রাখবেন। এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে যারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কিন্তু এই সমাবেশ স্থলে থেকে আসছেন। এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এবং সেই বক্তব্যের মধ্যে আসলে এখানকার নেতাকর্মীরা বলছেন যে নির্দেশনা থাকবে আগামী নির্বাচনের জন্য, কি নির্দেশনা থাকবে সেটি আসলে নেতাকর্মীরা আশা করছেন। অন্যদিকে যদি বলে রাখি, এই সম্মেলন ঘিরে পুরো খুলনা মহানগরে কিন্তু একটু সাজ রব রয়েছে, এবং এখানে নেতাকর্মীরা কিন্তু আমরা দেখছি সম্মেলন স্থলে এই মুহূর্তে প্রবেশ করছেন। তারা আসলে যে সমস্ত নেতারা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কাছে কিন্তু তাদের ছবি সম্বলিত যে ব্যানার রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে সম্মেলন স্থলে প্রবেশ করছেন। আজ দ্বিতীয় অধিবেশনে আসলে এই সম্মেলনের নির্বাচনের যেটি প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হবে, এবং এটি দীর্ঘদিন পর খুলনায় কিন্তু ভোটের মাধ্যমে এই প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে, এবং সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক 3টি পদে কিন্তু মোট 8 জন প্রার্থী এখানে পদপ্রার্থী রয়েছেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি সমাবেশ স্থলে লোকজন আসতে শুরু করেছে এবং সমাবেশ স্থল ভরতে শুরু করেছে, এবং এখানে মঞ্চে কিন্তু আমি দেখছি যে যারা আসলে সাংস্কৃতিক নেতাকর্মীরা আসলে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে খুলনায় যদি আমি বলি এই সমাবেশ একেবারেই পরিপূর্ণ হয়ে উঠছে। সবকিছু মিলিয়ে এখানে একদম একটি সাজ রব রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিএনপির সম্মেলন ঘিরে সবশেষ। দেখছেন সময় সংবাদ। কোনোভাবেই কমছে না বরিশাল নগরীতে মশার উপদ্রব। রাতে তো বটেই, দিনের বেলাতেও মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। স্বাস্থ্য দপ্তর বলছে গত মৌসুমে রাজধানী ঢাকার পর বরিশালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তবে নগর ভবনের দাবি মশক নিধনে তাদের কার্যক্রম আগের চেয়ে বেশি। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনের দাবি অনুযায়ী প্রতিদিন ফগার মেশিনে এমন করে মশক নিধনের কাজ চলে, কিন্তু এতে সুফল মিলছে না। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন রাতে কিংবা দিনে মশার যন্ত্রণা থেকে নিস্তার মিলছে না। 58 বর্গ কিলোমিটারের মহানগরীর 30টি ওয়ার্ডেই বেড়েছে মশার উৎপাত। এ থেকে বাঁচতে দিনেও কয়লা জ্বালিয়ে রাখতে হচ্ছে। সময় মতো ময়লা আবর্জনা না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। নগরীর ড্রেনগুলোর অল্প পানিতে ভাসছে এসব মশা। অতিরিক্ত দিনেও মশারি টেনে ঘুমান লাগে। কয়েল ধরালেও এ মশা দূর হয় না, শুধু ধোঁয়াই দেখা যায় কিন্তু কোনো মশা নিধনের
আলামত আমরা পাচ্ছি না। শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা চললেও লোকবল সহ নানা সংকটের কথা জানায় নগর ভবনের পরিচ্ছন্নতা বিভাগ। আর স্বাস্থ্য দপ্তর বলছে গত মৌসুমে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় বরিশালী। ম্যাক্সিমাম খালি শুকিয়ে গেছে, যেসব জায়গায় পানি জমে আছে ওইসব জায়গায় কিছু মশার উপদ্রব সৃষ্টি হয় এবং সেইটা আমাদের উপরে সেই প্রভাবটা পড়ে। মোটামুটি সারা বছর ধরেই আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। সচেতন হওয়ার জন্য তো মশা নিয়ন্ত্রণ করা একেবারে অতি অপরিহার্য। তবে নগর ভবনের নির্বাহী প্রধানের দাবি, মশার উপদ্রব ঠেকাতে 18টি ফগার মেশিন ও 60টি হ্যান্ড স্প্রে মেশিনে মশা নিধন কার্যক্রম চলছে। সপ্তাহে একদিনের জায়গায় হয়তো 5 দিন বা 4 দিন তাদের সাথে পরামর্শক্রমে আমরা আরো এই মাত্রাটা বাড়িয়ে দেব। গত বছর বরিশাল জেলায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2500 মানুষ। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী দেশটির রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ ভরাডুবির পর পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন এসপিডি দলের বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী রাজনৈতিক দলটির নাম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন জানায় চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের দলটি ভোট পেয়েছে সর্বমোট 28.6%। ক্ষমতাসীন দল এসপিডি মাত্র 16.4% ভোট পেয়ে নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল মেনে নিতে হয় চ্যান্সেলর ওলাফ শলজকে। নির্বাচনে জিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চ। আর পরাজয়ের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। Die Sozialdemokratische Partei steht zu diesem klaren 21তম সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজেদের পছন্দের দলকে জয়ী করতে পেরে খুশি স্থানীয় সহ প্রবাসীরা। একটি অভিবাসী বান্ধব, উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতে আস্থা রাখতে চান তারা। একক সংখ্যাগরিষ্ঠ না হইলেও আমরা একটা জোট সরকার করতে পারবো বলে আমি আশা করি। আমার প্রথম ভোটটা আমি সিডিইউকে দেই এবং সেকেন্ড ভোটটা আমি এসপিডিকে দেই। আমি আশা করি এই দুইটা দলই জার্মানিতে ভালো কিছু করতে পারবে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সরকার গঠনে আলোচনা শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। জার্মানিতে দিনভর ভোট গ্রহণ শেষে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের সিডিইউ এবং সিএসইউর প্রার্থীরা। আবার কোথাও কোথাও এসপিডি এবং গ্রিন দলের প্রার্থীরা জয়ী হলেও দেশটির পূর্বাঞ্চলে অর্থাৎ থুইডিংয়েন, জাকসেন-আনহাল্ট এবং ব্রান্ডেনবুর্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে চরম রক্ষণশীল উগ্রবাদী দল এএফডির বাক্সে। সব মিলিয়ে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের সম্ভাবনা দেখছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে আছে শান্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াই। তবে তাদের হারানো সহজ হবে না। আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে এগিয়ে আছে কিউইরা। এছাড়া আসর শুরুর আগে পাকিস্তানের মাটিতেই ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা। বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে 45 বার, যেখানে কিউইদের 33 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 11 ম্যাচে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।